যে আপনারা 5 আগস্টের পর আপনাদের দলীয় নেতাকর্মীদের কতটুকু সামনে রাখতে পারছেন? আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বারবারই আমরা দেখেছি তিনি যাতে বিএনপির নেতাকর্মীরা নিয়ম মেনে চলে, দলের শৃঙ্খলা ভঙ্গ না করে, কোথাও চাঁদাবাজিতে না জড়ায়, কোথাও অন্তর্কন্দলে না জড়ায়, অন্য দলের সঙ্গে সংঘর্ষে না জড়ায় উনি বলে থাকেন। এবং এই তার কথা না শোনার জন্য বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য অনেককেই বা কয়েক হাজার নেতাকর্মীকে আপনারা বহিষ্কারও করেছেন, কিন্তু এটি থামছে না। আমি যদি একটু আপনাকে গণমাধ্যমে আসা খবর শুধুমাত্র গত মার্চের হিসেব বলি, গত মার্চে বাংলাদেশে বিএনপির সঙ্গে অন্তর্কন্দলে 502 জন আহত হয়েছে। বিএনপি জামাতের সঙ্গে অন্তর্কন্দলে 81 জন আহত হয়েছে, বিএনপি আওয়ামী লীগ 52 জন, বিএনপি এনসিপি সেখানেও প্রায় 31 জন আহত হয়েছে। যদি একই কথা বলি, মার্চে নিহতের সংখ্যা এটি হলো বিএনপির অন্তর্কন্দলে 17 জন শুধু মার্চ মাসে, বিএনপি জামাতের অন্তর্কন্দলে 1 জন, বিএনপি জামাত সংঘর্ষে 1 জন, বিএনপি আওয়ামী লীগ 2 জন, আর অন্যান্য দলের সঙ্গে 2 জন নিহত হয়েছে। আমার যেটি প্রশ্ন, তাহলে এই যে আপনি তো এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক বিষয়টি দেখছেন, আমরা যতদূর জানি গ্রামগঞ্জ পাড়া মহল্লা দেশের বিভিন্ন জায়গায়, এটি কেন পারছেন না? বা আপনাদের যারা কেন্দ্রের নেতাদের যে নির্দেশনা সেটি কি একদম তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না? দেখেন, এখানে দুইটা প্রক্রিয়ার কথা আমি বলবো। প্রথমত হলো আমাদের দেশে যে শাসন ব্যবস্থা চলছে, এই শাসন ব্যবস্থায় আপনার বললেই সকল চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমি এরকমটা মনে করি না। এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি অনেকগুলো টক শোতে এই ধরনের কথা বলেছি। যারা আজকে আপনি বালুমহলে যান, আপনি ট্রাক স্ট্যান্ডে যান, আপনি অটো শ্রমিক দের যে সংগঠনে যান, সব জায়গায় কিন্তু একটা যারা ক্ষমতায় থাকে তাদের একটা দাপট থাকে। এখান থেকে একটা সরকারকে এই শাসন ব্যবস্থা থেকে সরে আসতে হবে। এটা কোনো নেতার নেতৃত্বে এই ধরনের প্রক্রিয়ায় যদি আপনি কালেকশনটা করেন, সে নেতার বাড়ি হবে, তার মানে ওই দলের রাজনীতির বদনাম হবে। কিন্তু এটা যদি আমরা একটা সরকারের রাজস্ব কালেকশনের মাধ্যমে আমরা করতে পারি একটা সরকার, তাহলে আমার মনে হয় কোনো ব্যক্তি সেখানে পার্সোনালি তার পকেটটা বাড়ি হবে না, একটা দলের বদনাম হবে না। দরকার সেখানে রাজস্ব কালেকশন করছে না, রাজস্ব কালেক্টর যেটা হচ্ছে সেটা তো হচ্ছে যেমন শ্রমিক কল্যাণ সমিতি। কে শ্রমিক কল্যাণ সমিতি? শ্রমিক কল্যাণ সমিতির নামে একটা নেতা সেখানে নেতৃত্ব দিচ্ছে। সেই নেতা যে কোনো পার্টির বা যে পার্টি ক্ষমতায় থাকে, যে পার্টি ক্ষমতায় থাকে তারই লোক থাকে। এখন বিগত সময়ে যারা আওয়ামী লীগের ছিল তারা চলে গেছে, তারা কিন্তু তাদের কন্ট্যাক্ট কিন্তু শেষ হয়ে যায় নাই। সুযোগ আছে বলে এই অবস্থায় আরেকজন কিন্তু সেখানে ইনক্লুড হচ্ছে। সেটা আমার পার্টির লোক হতে পারে, সেটা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, সবাই কিন্তু এটার দিকে তাকিয়ে আছে এবং এটার সঙ্গে কিন্তু অ্যাড হচ্ছে। অ্যাড হতে গিয়ে এই যে সামাজিকভাবে আমার দলের বদনাম হচ্ছে, অন্য দলের বদনাম হচ্ছে, হয়তোবা আমরা বিএনপি একটা গণমানুষের দল, আমার যে সম্পূর্ণ কন্ট্রোল এই মুহূর্তে আমি রাখতে পারবো তা তো না। কারণ আমরা একটা লিডারশিপ এমনভাবে নিয়ে যাই তৃণমূল পর্যায়ে, গণমানুষের দল বিধায় অনেক সমর্থক থাকে, অনেকে বিএনপির নামে বিভিন্নভাবে বিভিন্ন কালেকশন যদি করে, আমি ইচ্ছা করলে তাকে কিন্তু কন্ট্রোলে আর নিয়ে আসতে পারি না। এই জন্য আমরা এই মুহূর্তে আমি যেটা বলবো যে এই শাসন ব্যবস্থা যেভাবে কালেকশনটা করতেছে গভর্নমেন্ট, এই কালেকশনের চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জ যদি আনা যায় তাহলে অন্য রাজনৈতিক দল এটার জন্য বদনাম বয়ে আনবে না এবং ব্যক্তি বিশেষ পকেট বাড়ি হবে না। এটা সরকারের সরাসরি কোষাগারে চলে যাবে। রাজস্ব ইনকাম কে করবে? কালেক্টর থাকবে, বা সেখানে যিনি বেশিরভাগ জায়গায় তো আছে কালেক্টর, তো সরকারি লিস্ট দেওয়া হয়, সেখানে তো টেন্ডার হয়। আপনি ওই লিস্ট দিবেন না, ওই টেন্ডার দিবেন না, সরাসরি সরকার রিসিট দিয়ে কালেকশন করবে, কালেক্টর থাকবে। কিন্তু এখন দেওয়া হচ্ছে ওপেন টেন্ডার দেওয়া হচ্ছে না, কিন্তু এর টেন্ডারগুলো কিন্তু এখন হয় নাই। এই টেন্ডারগুলো কিন্তু গত সরকারের আমল হয়েছে না, কিন্তু এর যেগুলো তো সরকারি জায়গা বা সরকারি স্ট্যান্ড, এর বাইরেও যেগুলো ব্যক্তিগতভাবে, সেখানেও তো এই কাজগুলো হচ্ছে, চাঁদাবাজি। আমি কিন্তু সালিশ দরবারের কথা আগে বলেছি যে সালিশ দরবার প্রক্রিয়াটার
জন্য সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকলে সালিশ দরবার এইভাবে কিন্তু যথেচ্ছভাবে হতে থাকবে এবং একজনের না একজনের বদনাম হতে থাকবে এবং সেখান থেকে কেউ না কেউ তার পকেট বাড়ি করবে সালিশের নামে। ঠিক একই জিনিস আপনি বাস স্ট্যান্ড যান, বালুমহলে যান, সব জায়গায় কিন্তু চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জটা কি? যে এখন যে প্রক্রিয়ার মধ্যে আছে এই প্রক্রিয়ার পরিবর্তে নতুন শাসন ব্যবস্থায় আমরা যেটা বারবার আমরা আমাদের রাজনৈতিক সংস্কারে যেটা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট বা 31 দফার মধ্যে আমাদের যে আলোচনাটা আছে সেখানে যদি যাই তাহলে আজকে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলছি সেখানে ইচ্ছা করলে কোনো দল এককভাবে সেটি গ্রহণ করতে পারবে না। আপনি বলছিলেন যে বিএনপি গণমানুষের দল, আমরাও জানি, এবং এই কারণে চাইলেই সেটি নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু বিএনপি এই মুহূর্তে আমি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারবো না সব ব্যাপারে, কারণ একটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় ইচ্ছা করলে আমরা কোনো কিছু কন্ট্রোল আমাদের হাতে নিতে পারি না। কিন্তু সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যদি আপনি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এখন বিএনপির প্রতি মানুষের যে আস্থা, আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া আগামী নির্বাচনকে ঘিরে, সেই চাওয়া পাওয়াটা বা সেই আস্থাটা কমে গিয়ে ভোটের উপর নেতিবাচক একটি প্রভাব? সেটা তো আমার বিরুদ্ধে কিন্তু কিছু অপপ্রচার চলতেছে। অপপ্রচারটা এমন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা অনেক চাঁদাবাজি করতেছি, আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি আমরা অ্যাকশনে যাচ্ছি, আমরা ডিস্ট্রিক্টে যাচ্ছি, আমরা থানায় যাচ্ছি, এর বাহিরেও কিন্তু বহিষ্কার করছেন বিএনপির নাম দিয়ে অনেকে অনেকভাবে যে আমি বিএনপি করি, হয়রাজ বিএনপির নেতা হিসাবে আমার কোনো কমিটি তো আমি দেখছি না সে ওই কমিটিতে আছে, আমি দেখতেছি না, আমার কোনো ইউনিটিও নাই, আমার কোনো ইউনিটের মেম্বারও না, কিন্তু বিএনপির নাম ব্যবহার করতেছি। এই জন্য বললাম যে যেই শাসন ব্যবস্থায় আজকে সরকারি যে রেভিনিউটা আসতেছে, এই সমস্ত কিছু কিছু জিনিসের যদি পরিবর্তন সবাই মিলে সকল রাজনৈতিক দল আলোচনার পরিপ্রেক্ষিতে অথবা এখন যে গভর্নমেন্ট আছে আমরা যদি সেই দায়িত্বগুলো এখনও চেঞ্জ না করে নিয়ে আসি তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য কিন্তু কষ্টকর যতটুকু না হবে, এখন বেশি হচ্ছে এই কারণে আমাদের ইচ্ছা করলে যে সব ব্যাপারে আমাদের কন্ট্রোল আছে তা তো না। আমি তো সরকারে নাই, আমি কিন্তু আগের ধারাবাহিকতায় আছি। মানে ক্ষমতায় যে বিএনপি যদি আসে আগামীতে তাহলে কি এইগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? আমি এই কারণে করতে পারবো যে একদিকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে কথাগুলো বলছেন, যে দায়িত্বটুকু নিচ্ছেন, এটা কিন্তু ওপেন সবার সামনেই এবং মানুষ তার কথার উপরে ভর করছে, তার রাজনীতির উপরে ডিপেন্ড করতেছে যে না উনি যে দলটাকে সাজাতে চান, উনি যেভাবে সাজিয়েছেন, উনি যেভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, এটার মধ্যে একটা পজিটিভিটি আছে, সম্পূর্ণ পজিটিভ একটা দিকে উনি আগাচ্ছেন। তাহলে আজকে উনি যে 31 দফার কথা বলতেছেন, বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গে 31 দফার ভবিষ্যতে যে শাসন ব্যবস্থাটা আমরা চিন্তা করছি এটা কিন্তু এপিটোপিট। এখন এই শাসন ব্যবস্থা এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন, একগেমি শাসন, এবং এই এক ব্যক্তির শাসন বা একদলীয় শাসনে কোনোভাবেই আপনি ইচ্ছা করলে একদল যেভাবে কন্ট্রোল করবে তার ইচ্ছার উপর, সে যদি পজিটিভ চিন্তা না করে, ভালো যদি চিন্তা না করে, আর ভালো চিন্তা করলেও এলাকায় ধরেন তার এক নায়কতন্ত্র, সে কর্তৃত্ব সে শো করতে চায় ফ্যাসিবাদী কায়েমের মধ্য দিয়ে, যেটা বিগত 15-16 বছর হয়ে আসছে। কিন্তু ভবিষ্যতে আমরা যেহেতু বলেছি 31 দফার ভিত্তিতে আমরা দেশটা পরিচালনা করতে চাই, সে 31 দফা প্লাস মাইনাস হতে পারে, আলোচনা হতে পারে। সর্বপ্রথম আমাদের সেটা 27 দফা ছিল, পরবর্তীতে যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই মিলে আমরা এটাকে আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল 31 দফা করেছে। সেখানে আমরা পাওয়ার ব্যালেন্সের কথা বলেছি, সেখানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, এবং লোয়ার হাউস থাকবে, আপার হাউস থাকবে, যেটা লোয়ার হাউস তাহলে সেখানে যে কন্ট্রোলটা আলোচনার ভিত্তিতে নিয়ে আসবে, সেখানে আমাদের নতুন একটা প্রস্তাবনা থাকবে যে আমরা রাজস্ব সোর্স, যেটা রাজস্ব ইনকাম, যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, বালুমহল বলেন, আমরা ওইভাবে টেন্ডারে যাব না, ওইভাবে ডাক নিলামে যাব না, না যে সরাসরি যদি সরকার তার নিয়োগপ্রাপ্ত কালেক্টরদের মাধ্যমে কালেকশন করে, শ্রমিক কল্যাণ তহবিলের কালেকশনটা যদি সরাসরি সরকার কালেকশন করে, আমার মনে হয় সেখানে কালেক্টর নিয়োগের মাধ্যমে হাজার হাজার লোকের চাকরি হবে, অসুবিধা কি? তারা সেখানে কমিশন পাবে, বেতন পাবে, সেখান থেকে তো আমি সরকারি রাজস্বটা গ্রহণ করতে পারি। আমি ছোট্ট একটু জানতে চাই যে এখন যদি আপনার এই অবস্থা হয়, নিয়ন্ত্রণ করতে না পারা
এখন ক্ষমতা আপনি আসেননি, ক্ষমতা আসলে এটি আরো কঠিন হয়ে যাবে না বিএনপির জন্য? এই নিয়ন্ত্রণটা তো আমার হাতে না, এখনকার নিয়ন্ত্রণটা না, এখন তো সরকারের আপনার হাতে। অন্তর্গত দলে মানুষ নিহত হচ্ছে, অন্য দলের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মানে এটি তো আরো বাড়ার কথা যে ক্ষমতা আসলে। এটার জন্য আমরা সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি, উদ্যোগটা কিন্তু এই না, আমি তো মুহূর্তে বিএনপি ক্ষমতা সরকারের আসলে এটি সময়। বাড়বে কিনা আরো? না, বিএনপি ক্ষমতা আসলে তো বাড়ার কোনো সুযোগ নাই, এটা আমি আগেই বলেছি। কেন নাই আপনার, কেন মনে হচ্ছে এখন যেহেতু ক্ষমতা আপনি নেই, ক্ষমতা আসলে এটি আরো বাড়বে না? তখন তো চাহিদা আরো বাড়বে আমি আপনার দলের সরকারকে নেতাকর্মীদের। এইভাবে পরামর্শ দিতে চাই যে এখন যে সংস্কারের আলোচনাটা চলছে এটাও কিন্তু সংস্কারের একটা অংশ। তাহলে আমি সহযোগিতা করতেছি, সংস্কারের জায়গায় যদি এই জিনিসগুলো নিয়ে আসেন, যে প্রস্তাবনাটা বারবার দেওয়ার চেষ্টা করেছি যে না, কিভাবে। কিন্তু বিএনপিটা কিভাবে কমবে যদি ক্ষমতা আসে? আপনি অন্তর্গত দল কিভাবে কমাবেন? চাঁদাবাজি কিভাবে কমবে বিএনপি? আমি তো এককভাবে সরকার চালাবো বিএনপি আসলে এই কথা বলি নাই। আমি বারবার বলেছি জাতীয় ঐক্যমত্যের সরকার আমরা আচ্ছা, গঠন করব। আচ্ছা। আর যখনই আপনি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবেন, সেখানে সব দল আলোচনা করে যেটা বেটার, সেই আলোচনাটার মাধ্যমে নতুন সিদ্ধান্ত আসবে এবং একদম, নতুনভাবে সরকার পরিচালনা হবে, নতুন শাসন ব্যবস্থা যাবে এবং নতুন শাসন ব্যবস্থার আলোকে দেখবেন এদেশে রাহাজানি, চাঁদাবাজি সবকিছু কিন্তু একের পর এক জাতীয় বন্ধ হবে। সরকার হলে যে এটি আপনার আমি একমত। জাতীয় ঐক্যমত্যের সরকার বলছি, জাতীয় জাতীয় ঐক্যমত্যের সরকার বলি নাই। ঐক্যমতের